আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচিতে ঢাকায় লাখো জনতা। ইসরায়েলের সঙ্গে মুসলিম বিশ্বের সম্পর্ক ছিন্ন করার দাবি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের জন্য সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার তাগিদ। জাতীয় ঐকমত্য কমিশনের 2 সদস্যের সঙ্গে বৈঠক। চারুকলায় আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুনের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি। সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শনাক্তের চেষ্টা। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারে রপ্তানি কমবে বলছেন গবেষকরা। পোশাক শিল্পে নারী শ্রমিকদের চাকুরি হারানোর শঙ্কা। এবং বাংলাদেশে বিশেষায়িত হাসপাতালে বিনিয়োগ করবে চীন। বাংলাদেশিদের চিকিৎসা সেবার প্রস্তুত কুনমিং সহ কয়েকটি শহরের হাসপাতাল। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের জবাব জাতিসংঘকে দিতে হবে মন্তব্য করে ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচির ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র ঘোষণার দাবিও জানানো হয়। ইসরায়েলের পণ্য বর্জন ও দেশটিকে একঘরে করে রাখার দাবি জানান রাজধানীতে মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজকরা। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে লাখো জনতার স্লোগানে প্রকম্পিত হয় ঢাকার রাজপথ। শাকের আদনানের রিপোর্ট। মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দুপুরের মধ্যে জনসমুদ্রে পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান। সময়ের সাথে সাথে জনতার ঢেউ আসতে পড়ে আশপাশের এলাকায়। ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা হাতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো হয়। বিকেল 3:15টার দিকে শুরু হয় আনুষ্ঠানিকতা। দেখানো হয় ফিলিস্তিনে ইসরায়েলি নির্মমতার প্রামাণ্যচিত্র। আয়োজকদের পাশাপাশি মূল মঞ্চে ছিলেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। এরপর গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা পাঠ করা হয়। মুসলিম উম্মাহ নেতৃবৃন্দের প্রতি যেহেতু আমরা বিশ্বাস করি ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয়, এটি মুসলিম উম্মাহর আত্মপরিচয়ের অংশ, এবং গাজা এখন কেবল একটি যুদ্ধ বিধ্বস্ত শহর নয়, এটি আমাদের সম্মিলিত ব্যর্থতার বেদনাদায়ক প্রতিচ্ছবি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিবের মোনাজাতের মধ্য দিয়ে বিকেল 4টার দিকে শেষ হয় মার্চ ফর গাজা কর্মসূচি। শাকের আদনান, চ্যানেল আই,
ঢাকা। আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচন করতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও সদস্য বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠকে তিনি এই তাগিদ দেন। শনিবার বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে 2 সদস্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ইউনূসকে অবহিত করেন। বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনা চলছে বলে তারা প্রধান উপদেষ্টাকে জানান। শনিবার পর্যন্ত মোট 8টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী বৃহস্পতিবার বিএনপির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা আছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রার জন্য নির্মিত ফ্যাসিবাদের মুখাকৃতি সহ 2টি ভাস্কর্যে আগুনের ঘটনায় সিসিটিভি ফুটেজ থেকে একজনের সম্পৃক্ততা পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। রহস্যজনক এই ঘটনা উদ্ঘাটনে তদন্তে নেমেছে পুলিশ। 5 সদস্যের তদন্ত কমিটি করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বাংলা নতুন বছর বরণে যখন ক্ষণগণনা চলছে, আনন্দ শোভাযাত্রার জন্য প্রস্তুত চারুকলা, ঠিক সে মুহূর্তে অগ্নিকাণ্ডের বিরল ঘটনার সাক্ষী হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ। শনিবার ভোর 5টার দিকে আনন্দ শোভাযাত্রার মোটিফ ফেসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় চারুকলা চত্বরে। গোয়েন্দা পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থাও নেমে পড়ে তদন্তে। ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপির পুলিশ কমিশনার। পরিদর্শন শেষে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে ডিএমপির অতিরিক্ত কমিশনার কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। ভিডিও ফুটেজগুলো আমরা যখন কমপ্লিটলি এটা ইনভেস্টিগেশন করতে পারবো, যে এখানে আগুনটা লাগাইছে তারে ডিটেক্ট করতে পারলে তার মাস্টারমাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত, এইটার ডিটেইল আমরা পরে বলতে পারবো। ঘটনার পরপরই প্রক্টোরিয়াল টিম সহ প্রশাসনিক সব কর্মকর্তাকে নিয়ে দফায় দফায় বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে প্রক্টর জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজে এক দুর্বৃত্তকে দেখা গেছে। প্রথমে সে লিকুইড কিছু দিয়েছে, তারপরে আবার সেটা ফায়ার করে আবার সে বেরিয়ে গেছে, ওই একই গেট দিয়ে বেরিয়ে গেছে এবং সে ছবির হাট দিয়ে সোহরাওয়ার্দীর ভিতরে ঢুকে গেছে। নিরাপত্তায় নিয়োজিতদের একযোগে ঘটনাস্থলে না থাকা সন্দেহজনক উল্লেখ করে তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে মনে করেন আনন্দ শোভাযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক। ফেসিবাদের মুখাকৃতি জ্বালিয়ে দেওয়ার মধ্য দিয়ে ফেসিবাদের প্রতি মানুষের যে ঘৃণা, সেটাকে কোনোভাবেই এই ফেসিবাদ পুনঃপ্রতিষ্ঠার যে স্বপ্ন, সেটা তাদের একটা অলীক স্বপ্নই থাকবে। বর্ষবরণ উদযাপন কমিটির আয়োজকরা জানান, এ ঘটনায় আনন্দ শোভাযাত্রায় কোনো প্রভাব পড়বে না। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে আনন্দ শোভাযাত্রার প্রতিকৃতিতে আগুনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকী। তিনি পোস্টে লিখেছেন, শেখ হাসিনার দোসররা ভোর রাতে ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। নাশকতার সাথে জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। ইস্পাহানি চ্যানেল আই সুরের ধারার আয়োজনে বাংলা বর্ষ বিদায় ও বর্ষবরণ আয়োজনের প্রস্তুতি চলছে। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে চলছে মঞ্চ তৈরি করার কাজ। এবারের আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আয়োজকরা জানান, 13ই এপ্রিল চৈত্র সংক্রান্তি আয়োজন সন্ধ্যা 6:30 থেকে রাত 9টা পর্যন্ত উদযাপন করা হবে। 14ই এপ্রিল সকাল 6টা থেকে শুরু হবে ইস্পাহানি চ্যানেল আই সুরের ধারার বর্ষবরণের আয়োজন, চলবে সকাল 9টা পর্যন্ত। এবারের আয়োজনে প্রায় 350 শিল্পী অংশগ্রহণ করবেন। চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠানে সুরের ধারার শিল্পীদের পরিবেশনার পাশাপাশি ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করবেন। আমাদের তো আজকে মহড়ার একদম চূড়ান্ত মহড়া হয়ে গেল, তো আশা করছি যে সফলভাবে এই প্রোগ্রামটি শেষ হবে। আবার চ্যানেলের মাধ্যমে আবার সবাইকে, সকল দর্শক শ্রোতাদের আমন্ত্রণ জানাতে চাই যে দর্শকরা আসলে আমাদের প্রোগ্রামটি সফল হবে, তো সবাইকেই আমন্ত্রণ যেন সবাই আসে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সময় ক্ষেপণ না করে দ্রুত স্বৈরাচারের দোষরদের বিচার করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ফারুক বলেন, দুর্নীতির মাধ্যমে অনেক টাকা তারা বিদেশে পাচার করেছে, সেই টাকা দিয়ে নানা ষড়যন্ত্র করছে। গণতন্ত্রের জন্য ন্যূনতম সংস্কারের পর দ্রুত নির্বাচনের কথাও বলেন জয়নুল আবেদিন ফারুক। আর সময় ক্ষেপণ নয়, মোর্শেদের বিচার হতে হবে, সালমানের বিচার হতে হবে, আইনমন্ত্রীর বিচার হতে হবে, দীপমণির বিচার হতে হবে। ন্যূনতম সংস্কার যেটা কি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন, সেইটুকু করে অনতিবিলম্বে এই দুর্নীতিবাজ অবৈধ এমপি যারা বাংলাদেশকে শাসন করে গরিবের টাকা লুটে কানাডায় বাড়ি করেছে, ব্যাংককে বাড়ি করেছেন, তাদের থেকে টাকাটা নিয়ে আসেন। সত্যিকারের নতুন বাংলাদেশ গড়ে তুলতে সেনাবাহিনীতেও সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ও বিশ্লেষকরা। সাবেক সেনা কর্মকর্তাদের আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, সশস্ত্র বাহিনীর কিছু উচ্চাকাঙ্ক্ষী কর্মকর্তা সেনাবাহিনীকে জনগণের কাছে বিতর্কিত করেছে। তারা রাজনীতি প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী গড়ে তোলার তাগিদ দেন। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। রাষ্ট্র সংস্কার, রাজনীতি প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী শিরোনামে এই সেমিনারের আয়োজক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া। অংশ নেন শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা। জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়তে হবে। ইস্পাত কঠিন ঐক্য যখন আমরা বলি, তখন দূরত্ব কমাতে হবে, দূরত্ব শূন্যে নিয়ে আসতে হবে। দূরত্ব শূন্যে নিয়ে আসতে হলে আমাদের আজকের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের দিকে তাকাতে হবে যে রাজনীতির প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী। আমাদের সংস্কার দুই জায়গায় করতে হবে। শুধুমাত্র সেনাবাহিনীর সংস্কার করে এটার সলিউশন হবে না, কারণ সেনাবাহিনী সংস্কার হলে আপনারা ঠিক আছে অভ্যন্তরীণ সংস্কার করলেন, কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার হলো না, তাহলে দেখবেন আপনারা না চাইলেও রাজনীতিতে সম্পৃক্ত হয়ে যাবেন, রাজনীতিবিদরা আবার আপনাদেরকে ব্যবহার করবে। বিডিআর বিদ্রোহের মধ্য দিয়ে সেনাবাহিনীর অবস্থান নষ্ট হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা। ডিজিএফআইয়ের মূল দায়িত্ব হলো টু লুক আফটার আর্ম ফোর্সেস, নট পলিটিক্স, নট সিভিলিয়ান। সিভিলিয়ানদের জন্য এনএসআই কাজ করবে, এগুলি আবার ডিফাইন করতে হবে। বাহিনীর মূল দায়িত্ব হওয়া উচিত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের দায়িত্বে নিজকে নিয়োজিত করা। কোনো অবস্থাতেই রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হওয়া উচিত হবে না। তাহলে সশস্ত্র বাহিনী একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে মাথা উঁচু করে সকলের নিকট সম্মানের আসনে অধিষ্ঠিত হবে। সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে জাতীয় নিরাপত্তা নীতিমালা এবং আলাদা সচিবালয় গঠনের পরামর্শ দেন বক্তারা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন আশঙ্কা করে বলেছেন, যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারের কারণে রপ্তানি কমবে। এর প্রভাবে কর্মসংস্থান কমে যাবে এবং চাকুরি হারাবেন পোশাক শিল্পে নিয়োজিত বিপুল নারী। মার্কিন শুল্ক হার বৃদ্ধিকে ওয়েক আপ কল হিসেবেও উল্লেখ করেন তিনি। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে নিয়মিত ছায়া সংসদে এবারের বিষয় যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারের চ্যালেঞ্জ মোকাবিলা। দেশের রপ্তানি পণ্যের বহুমুখী উৎপাদন ও বিকল্প বাজারের জন্য কূটনীতিক সম্পর্ক জোরদার সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন শিক্ষার্থীরা। 1 নম্বরে চীন, 2 নম্বরে বাংলাদেশ, 3 নম্বরে ভিয়েতনাম। তারাও আসলে ওই চিন্তাতেই আছে যে বাংলাদেশ যদি কোনোভাবে স্লিপ করে আমরা ইউএস মার্কেটে ঢুকবো। বিশেষজ্ঞরা মনে করে বাণিজ্য ঘাটতি কমিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করাটা সক্ষম হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি সিপিডির নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুন বৈশ্বিক ও আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন দেশের সাথে পণ্যের বাজার বিপণন ও বিনিয়োগ চুক্তির দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান। কর্মসংস্থান কমে যেতে পারে যদি আমার রপ্তানি কমে যায়। কর্মসংস্থান কমে গেলে সেটা স্বাভাবিকভাবে নারী এবং পুরুষ সবার ক্ষেত্রে, এবং সেটা আমাদের দারিদ্র্যের উপরে, আমাদের সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু প্রভাব পড়বে। একদিক থেকে যদি বলা যায় তাহলে বলতে হয় যে এই যে একটা ধাক্কা খেলাম মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের মাধ্যমে, এইটা আমাদের জন্য একটা ওয়েক আপ কল।
এই অর্থনীতিবিদ মনে করেন 2026 সালের নভেম্বর নাগাদ মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণ ঘটবে, তাই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আমাদের নিজেদের যে অভ্যন্তরীণ বাণিজ্য বিষয়ক নীতিমালা, কর ব্যবস্থাপনা, বিনিয়োগের জন্য সংস্কার, এগুলো কিন্তু আমাদের করার প্রয়োজন অনেক দিন থেকেই আমরা অনুভব করছি এবং জোর দিয়ে আসছি। আপনি যদি প্রতিষ্ঠান দুর্বল থাকে, সেইখানে দক্ষতা যদি না থাকে, সেখানে যদি দক্ষ মানব সম্পদ না থাকে, স্বচ্ছতা, জবাবদিহিতা না থাকে, আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম লোকটাকে এখানে এনে বসালেও সে কিছুই করতে পারবে না। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় ছায়া সংসদে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি শিক্ষার্থীরা বিজয়ী হয়েছেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে বিশেষায়িত হাসপাতালে বিনিয়োগ করবে চীন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের সময় এই আগ্রহের কথা জানিয়েছে চীন সরকার। একই সঙ্গে চীনের হাসপাতালে চীনা রোগীদের যে অর্থ খরচ করতে হয়, বাংলাদেশি রোগীরাও সেই সুযোগ পাবেন। বাংলাদেশ থেকে চীনের কুনমিংয়ে বিমান ভাড়া আসা যাওয়া 20,000 টাকার মধ্যে রাখার বিষয়ে আলোচনা চলছে। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। সম্প্রতি চীনের কুনমিংয়ে চিকিৎসার জন্য গিয়েছিলেন বাংলাদেশের 14 জনের একটি দল। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন তারা। বলেছেন সেখানে তারা পেয়েছেন বিশ্বমানের সেবা। ভালো তো মনে হচ্ছে, 2 to 3 জেনারেশন লাগে একটু আপগ্রেড ডিটেকশন। আমাদের দেশে হচ্ছে, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। চীনে বাংলাদেশি ব্যবসায়ীরা বলেছেন চীনের কয়েকটি শহরে হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে বাংলাদেশিদের চিকিৎসা সেবার জন্য। আসার পরে এখানে হসপিটালের পরিবেশ বা সবকিছু দেখে সবারই ভালো লাগছে। একটা ফর্মুলেশনের মধ্যে চলে আসছে, জানতে পারতেছি যে এই হসপিটালগুলোতে আসলে বাংলাদেশিদের ট্রিটমেন্ট হয়। চাইনিজ গভর্নমেন্ট আরো কিছু হসপিটাল প্রস্তুত রেখেছেন এবং তাদের সুচিকিৎসা উন্নত চিকিৎসকগণকে আরো প্রস্তুত রেখেছেন। চীনের সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য সেবার বিষয়টি দেখভাল করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বলেছেন বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করতে চায় চীন। তারা কিন্তু আমাদেরকে চীনা নাগরিকদের যেই খরচে চিকিৎসা ব্যবস্থা করেছেন একই খরচ, ওনারা একটা বাংলাদেশে একটা স্পেশালাইজড হসপিটালে বিনিয়োগ করার জন্য বলেছে, আগ্রহ প্রকাশ করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সফরের সময়, এবং এটার ব্যাপারে খুব দ্রুতই অগ্রগতি হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন চীনের অধিকাংশ সরকারি হাসপাতালেই স্বল্প খরচে চিকিৎসা নেয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরা। আমাদের চিফ অ্যাডভাইজার যখন চাইনিজ প্রেসিডেন্টের সাথে কথা বলেন, উনি বলেন যে শুধু কুনমিং না, পুরো চায়নার সমস্ত হসপিটালগুলোইতে আমাদের এক্সেস থাকবে। ফার্স্ট পিপলস হসপিটালটা 4000 বেডের একটা পুরো ফ্লোর আমাদের পেশেন্টদের জন্য তারা ডেডিকেট করেছে। বাংলাদেশি রোগীদের সেবা দিতে কতটা প্রস্তুত চীন, এটা দেখার জন্য অন্তর্বর্তী সরকার খুব শিগগিরই চীনে পাঠাচ্ছে 20 সদস্যের একটি সাংবাদিক প্রতিনিধি দল। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। জুলাই অভ্যুত্থানে স্বজন হারিয়ে সংকটে পড়েছে কোনো কোনো পরিবার। রাজনৈতিক পরিবর্তনের পর কোথাও কোথাও বাড়তি সম্মান মিললেও আর্থিক সহায়তা পেয়েছেন সামান্যই। ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা প্রত্যাশা করছেন তারা। ঢাকার বাড্ডার বাসিন্দা সুমন শিকদারের পরিবার নিয়ে লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে ঢাকার যেসব স্থান অগ্নিগর্ভ হয়ে উঠেছিল তার মধ্যে অন্যতম বাড্ডা এলাকা। মিছিলে নেমে 19শে জুলাই বাড্ডায় মারা যান সুমন শিকদার। পরিবারের সদস্যরা বলছেন সংঘর্ষ থেকে বাঁচতে সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া সুমন নিজেই আন্দোলনে যোগ দিয়েছিলেন। আমাদের আত্মীয়স্বজন যারা আছে, আমার মামা, ওই খালাতো ভাইটে যারা আছে, সবাইরে ফোন দিয়ে কইছে তোরা কেউ বাসাতে পারবি না, কিন্তু ওই যে মিছিলে গেছে। এটা এলোপাতার গুলিতে মারা গেছেন, কার গুলিতে সেটা সঠিক তো আর আমরা কেউই বলতে পারবো না। ওই সময় তো মনে করেন না গুলি করছে কয় দিক থেকে। পরিবারের উপার্জনের ভার যার উপর ছিল তাকে হারিয়ে সংকটে পড়েছেন স্বজনরা। এখন ওদের অবস্থা খুবই খারাপ, যে একটা কিছু কইরা যে ওই ছেলেটারে নিয়ে আমার ওই বাইর বোর্ডও যে খাবে, আমার বাপ মা খাবে, এরকমের কোনো নাই, ইনকামের কোনো সোর্স নাই। 2 বছর একদম আমি বেকার ছিলাম। আমার ওষুধ পানি যা লাগছে, আমার সংসারের বাজার টাজার ঘর ভাড়া সব ওদেছে। ও আমার বাপ মায়েরও সব কিছুই করছে। আমি এখন তো কারোই কিছু করতে পারি না, আমি নিজেই চলতে পারি না। আর আমার একটা ছোট ভাই আছে, ও লেখাপড়া করে। ওরে যদি সরকার থেকে একটা চাকরি দিয়ে দিতে পারতো সরকারি, হয়তো দেখা যাইতেছে ওরও সিলাই আমার ওই বাতিজাটা, আমার ছোট ভাইয়ের বউ, আমার বাপ মা চুলে খাইতে পারতো।
বাংলাদেশ কখনো আর রক্তক্ষয়ী পরিস্থিতির মুখোমুখি হবে না, এমনই আশা সুমনের পরিবারের। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। আমাদের এবারের প্রসঙ্গ আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন রাহুল রায়, আমরা যাচ্ছি তার কাছে। রাহুল। তাহমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আজকের আই স্পোর্টসে। শেষ পর্যন্ত পাকিস্তান সুপার লিগ PSL এ ছিটকে গেছেন তিনি, যে কারণে PSL এর ফ্র্যাঞ্চাইজি করাচি কিংসের হয়ে আর মাঠে নামা হলো না টাইগারদের কিপার ব্যাটারের। নিজের অবস্থার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন লিটন। PSL এ খেলা নিয়ে রোমাঞ্চিত ছিলেন তিনি। জাতীয় দলের ব্যস্ততা না থাকায় বিসিবি থেকেও নির্ধারিত সময়ে পেয়েছিলেন NOC। তবে পাকিস্তানে অনুশীলনের দিন আঙুলে চিট ধরায় আবারও দেশের পথে বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার। লিটন দাস ছাড়াও রিশাদ এবং নাহিদ রানা খেলছেন এবারের PSL এ। ইতিমধ্যে লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন লেগ স্পিনার রিশাদ। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে প্রথম টেস্ট শেষ করেই পেশোয়ার জালমির হয়ে খেলতে পাকিস্তান যাবেন টাইগার পেসার নাহিদ রানা। প্রায় 9 বছর পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ DPL এ চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীকে হারালো ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। মিরপুরের হোম অফ ক্রিকেটে মর্যাদার লড়াইয়ে আকাশী নীলদের বিপক্ষে 39 রানে জয় পেয়েছে সাদা কালোরা। রোমাঞ্চকর ম্যাচে আগে ব্যাট করে আনিসুল ইসলামের সেঞ্চুরি সহ 114 রানের সুবাদে 264 রান তোলে মোহামেডান। মহিদুল অঙ্কল 48, মুশফিক 20, মাহমুদুল্লাহ 17 এবং মিরাজের ব্যাট থেকে আসে 18 রান। আবাহনীর হয়ে 3 উইকেট নেন টাইগার পেসার নাহিদ রানা। জবাবে 225 রানে থামে আবাহনীর ইনিংস। 80 রানের ফর্মে ফেরার ইনিংস খেলেও আকাশী নীলদের ইনিংস বাঁচাতে পারেননি টাইগার অধিনায়ক শান্ত। একাই 4 উইকেট নিয়ে 2016 সালের পর মর্যাদার লড়াইয়ে মোহামেডানের জয় নিশ্চিত করেন পেসার এবাদত হোসেন। এই জয়ে আবাহনীর সমান 18 পয়েন্ট নিয়ে সুপার লিগ খেলবে মোহামেডান। একই দিনে অন্যান্য ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে 28 রানে জিতেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব এবং প্রাইম ব্যাংকের বিপক্ষে 5 উইকেটে জিতেছে গুলশান। এবার ফুটবল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL ফুটবলে বসুন্ধরা কিংসকে 2-1 গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আরও একবার ম্যাচে জোড়া গোল করে দলের জয়ে অসাধারণ ভূমিকা রেখেছেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। কিংস অ্যারেনায় ম্যাচের 18 মিনিটে দিয়াবাতের গোলে লিড নেয় সাদা কালোরা, কিন্তু সেই লিড স্থায়ী হয় মাত্র 6 মিনিট। ম্যাচের 25 মিনিটে রাকিবের সুযোগ সন্ধানী গোলে সমতা ফেরায় কিংস। 48 মিনিটে রিমন হোসেন লাল কার্ড দেখলে 10 জনের দল হয় বসুন্ধরা কিংস। ম্যাচের 86 মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করে মোহামেডানের জয় নিশ্চিত করেন সুলেমান দিয়াবাতে। 11তম ম্যাচ শেষে 10ম জয় নিয়ে 30 পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে মোহামেডান। 26 পয়েন্ট পাওয়া আবাহনী আছে দ্বিতীয় স্থানে। এবার হকি। 17 এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হচ্ছে 11 দিনের AHF কাপ জাকার্তা 2025। এই উপলক্ষে রাজধানীর তেজগাঁয়ে ফ্যালকন হলে বাংলাদেশ জাতীয় হকি দলের জার্সি উন্মোচন হয়েছে। সকালে জার্সি উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সে সময় তিনি খেলোয়াড়দের শৃঙ্খলা, দলীয় সংহতি ও সমন্বয় অক্ষুণ্ণ রেখে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিমান বাহিনী ও হকি ফেডারেশনের কর্মকর্তারা ছিলেন। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের যুবরা এখন দেশ নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসছে। সো হকি হচ্ছে এক ধরনের একটা প্ল্যাটফর্ম বা একটা স্কোপ যেখানে আমরা আমাদের দেশকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে পারি। দর্শক, বাংলাদেশ হকি খেলার খবর দিয়ে শেষ করব আজকের আই স্পোর্টস। ফিরে যাচ্ছি তাহমিনের কাছে। রাহুল, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সভা, ঈদ, পুনর্মিলনী ও নববর্ষ উৎসব হয়েছে। সকালে রাজধানীর বাড়িধারা কসমোপলিটন ক্লাবে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। সে সময় বক্তারা সমাজের পিছিয়ে পড়া নারীদের হস্তশিল্পের বিভিন্ন কাজে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে।
ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, কেউ ধর্ষণ বা বলাৎকার করলে তাকে আদালত ফাঁসিতে ঝোলাবেন। আমরা সমাজকে অপরাধ মুক্ত করতে চাই, তাই সবাইকে সচেতন হতে হবে। চট্টগ্রাম মহানগরের LGED ভবনে চট্টগ্রামের বিবাহ রেজিস্ট্রারদের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন। এই সময় বিবাহ রেজিস্ট্রারদের অতিরিক্ত টাকা আদায় না করতে কঠোর হুঁশিয়ারি দেন ধর্ম উপদেষ্টা। আপনাকে, আমাকে অথবা অন্য কেউকে আদালত কর্তৃক কনভিক্টেড, সেন্টেন্সড কোন মানুষকে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন ফাঁসিতে ঝুলাবে। অতএব আমরা আমাদের এই সমাজকে আমরা অপরাধ মুক্ত করতে চাই, আর আমাদের মাধ্যমে সমাজ অপরাধ মুক্ত হচ্ছে। আমরা যৌতুককে নিরুৎসাহিত করব। যৌতুকের কারণে বহু মেয়ের বিয়ে হচ্ছে না, এটা আমাদের জন্য সামাজিক অভিশাপ। এবার রয়েছে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। এক 1143 দিনের মতো চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনকে নতুন করে 21 বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মিত্র দেশগুলো। শুক্রবার ব্রাসেলসে ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের 27তম সম্মেলনে সহায়তা প্রদানের কথা জানানো হয়। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর কিয়েভকে সামরিক সহায়তা দেওয়ার জন্য প্রায় 50টি দেশ নিয়ে এই জোট গঠিত হয়। এদিকে শুক্রবার রাতে 30 মিনিটের ব্যবধানে রাশিয়ায় 13টি ড্রোন হামলা চালায় ইউক্রেন। তবে সব কটি ড্রোন ধ্বংসের দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেয়া চীনের 6 নাগরিককে আটক করার কথা জানিয়েছে ইউক্রেন। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে নাটক সেদিন ছিল শুক্রবার। সত্য মিথ্যার গল্প নিয়ে এগিয়েছে এই নাটক। নাটকটি নির্মাণ করেছেন পুনর্জন্ম খ্যাত নির্মাতা ভিকি জাহেদ, যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন তটিনী ও তৌসিফ জুটি। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক। এবার রয়েছে কৃষি সংবাদ। সুনামগঞ্জের কৃষকদের কেউ কেউ এখনো নিজ পরিবারের জন্য রাতা, টেপি, খোয়া, বোরো এবং বিরুন ধান আবাদ করেন। এইসব ধান যারা চাষ করেছেন তারা ঈদের পর থেকেই ধান কাটা শুরু করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, পহেলা বৈশাখে কৃষি উপদেষ্টার উপস্থিতিতে উৎসব করে ধান কাটার উদ্বোধন করা হবে। বিস্তারিত সুনামগঞ্জ থেকে জাহাঙ্গীর আলমের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। হাওরে এখন খুবই সামান্য পরিমাণে চাষাবাদ হয় রাতা, টেপি, খোয়া বা বিরুন ধান। এসব ধান প্রতি বিঘায় প্রায় 10 মণ ফলন হয়। অথচ হাইব্রিড ও উচ্চ ফলনশীল ধান চাষাবাদ করলে বিঘায় ফলন হয় 20 থেকে 25 মণ। বেশি ফলনের আশায় স্থানীয় এসব জাতের ধানের চাষ কমে গেছে। তবে এখনো কিছু কৃষক নিজের পরিবারের সদস্যদের খাবারের জন্য এসব ধান চাষাবাদ করেন। কেউ শ্রমিক লাগিয়ে, কেউ হারভেস্টার মেশিনের মাধ্যমে জমিতে ধান কাটা শুরু করেছেন। বৈশাখের কয়েকদিন আগে আগাম জাতের ধান কাটতে পারায় খুশি কৃষক। ইনশাআল্লাহ এবার ফলন মোটামুটি ভালোই, সুন্দর মতো যদি তুলতে পারি আমরা কৃষকের অনেক আনন্দ। যদি এই আবহাওয়াটা থাকে তাহলে আমাদের কৃষকদের জন্য ধান যে কাটার জন্য খুব ভালো। 2 কেজি জমি কাটাইছি, আরো অনেক মানুষ কাটতাছে। ধান এখন বর্তমানে ধানের রকমও বালা, আল্লাহ দিলে খুব সুন্দর। হারভেস্টার আসাতে বাংলাদেশে গৃহস্থরা অনেক উপকার হয়েছে। আপনার আধা ঘন্টার ভিতরে 1 কেজি জমি কাটা হয়ে যায়, তখন গৃহস্থরা অনেকটাই লাভবান এই হারভেস্টার আসার কারণে আর কি। এবছর কৃষকের ধান গোলায় তুলতে 2.5 লাখ শ্রমিক ও 1200 মেশিনের মাধ্যমে ধান কর্তনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানায় কৃষি অফিস। ইতিমধ্যেই সুন্দরভাবে আমাদের ধান কর্তন আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি যদিও, কিন্তু স্থানীয়ভাবে কিছু কিছু কৃষক গোচি, লতিশাইল হয়ে ধান কর্তন শুরু করেছে। আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 9,19,888 মেট্রিক টন। আশা করা যায় এবছর প্রাকৃতিক আবহাওয়া, বিশেষ করে বৃষ্টিপাত যথাসময় হয়েছে, এটা আমাদের ফলন ভালো হবে। এবছর 2,23,502 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে, যা থেকে 9,18,000 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ।
গাজীপুর মহাসড়কের দুপাশে গড়ে উঠেছে ময়লার ভাগাড়। মেডিকেল বর্জ্য সহ ফেলা হচ্ছে সব ধরনের ময়লা আবর্জনা। তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ও পথচারী। এতে বায়ু দূষণ যেমন বাড়ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিপর্যয়ে পরিবেশ প্রকৃতি। দুর্ভোগ লাঘবে দ্রুত ময়লা অপসারণের দাবি করেছেন ভুক্তভোগীরা। সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। মাসুদ পারভেজের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন, যেখানে ৬৫ লাখ মানুষের বসবাস। জনবহুল এই সিটি কর্পোরেশনে নেই কোনো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। বিভিন্ন প্রতিষ্ঠান, কলকারখানা, হাসপাতাল ও বাসাবাড়ি সহ শহরের সব ময়লা আবর্জনা ফেলা হচ্ছে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুপাশে। এখানে আমাদের আসা যাওয়া প্রচন্ড সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা আছে। অসুস্থ হয়ে পড়ে আমার ময়লা দুর্গন্ধে এইগুলো সরানোর জন্য আমরা কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আবর্জনার দুর্গন্ধে দুর্ভোগে পথচারী ও স্থানীয় বাসিন্দারা। ময়লা গন্ধ শুরু আপনার আশেপাশে দোকানে থাকতে পারে না, কোনো কাজ কাম করতে পারে না। সারা রাত্র আপনার এই বেকুব ড্রাম ট্রাক সারা রাত্র মানে থাকা যায় না, এনে দুর্গন্ধে বাচ্চা কাচ্চাদের খুব অবস্থা খারাপ। শহরকে পরিচ্ছন্ন রাখতে দ্রুত ময়লা অপসারণের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রত্যেকটা বাসাবাড়িরই একটা নির্দিষ্ট স্থান থাকার প্রয়োজন আছে, যেখান থেকে ময়লা নিয়ে সিটি কর্পোরেশন একটা, যেখানে জনসমাগম কম বা এরকম কোনো একটা স্থানে স্বাস্থ্যসম্মত উপায়ে ময়লাটাকে ব্যবস্থাপনায় নিয়ে আসবে। তো এ বিষয়ে আসলে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিবেশ ও জনজীবনের স্বার্থে ময়লার ভাগাড় স্থানান্তরে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। জাপানের বিখ্যাত তোশিবা গুগল টিভি এখন থেকে পাওয়া যাবে বেস্ট ইলেকট্রনিক্সের প্রতিটি শোরুমে। রাজধানীর ধানমন্ডি একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বেস্ট ইলেকট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ তাহমিদ জামান রাশিক, র্যানকন ইলেকট্রনিক্সের সিইও এম তৌহিদুর রহমান, সিওও সামির মোহাম্মদ সালেহ সহ বিশিষ্টজনেরা। আয়োজকরা জানান, গ্রাহকরা যাতে সাশ্রয়ী মূল্যে তোশিবার প্রিমিয়াম স্মার্ট গুগল টিভি ব্যবহার করতে পারেন, সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে 249টি সিসির উচ্চ গতি সম্পন্ন মোটরসাইকেল নিয়ে এসেছে ইয়ামাহা। রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এসিআই মোটিভাস ইয়ামাহা FZ25 বাংলাদেশের বাজারে আনার ঘোষণা দেয়। প্রাথমিকভাবে গ্রাহকরা প্রি বুকিং এর মাধ্যমে বাইকটি কিনতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপ চেয়ারম্যান ইতারু ওটানি, এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর এইচ আনসারি, উপব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস সহ অন্যরা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরো একটা বিরতি, এবং বিরতির স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবরণ উৎসব বৈশাখী। পাহাড়ি জনগোষ্ঠীর সবচেয়ে বড় এই সামাজিক উৎসব ঘিরে পার্বত্য অঞ্চলে খুশির আমেজ। 3 দিনের বৈশাখী উৎসবে মেতেছেন চাকমা, মারমা, ত্রিপুরা সহ পাহাড়ে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বৈশাখীর প্রথম দিন রাঙামাটি রাজবাড়ির ঘাট, গর্জনতলী সহ শহরের বিভিন্ন স্থানে এবং রাঙামাটির 10 উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু করেছেন উৎসব। নতুন বছরে সবার প্রত্যাশা ভালো কাটুক আগামী দিনগুলো। আমাদের এই ফুল বিজয় উদযাপনের দিনে আমরা এইটাই আমরা প্রত্যাশা করি যে সবার মন যেন ফুলের মতন পবিত্র হয়। 12 এপ্রিল থেকে বৈশাখী উৎসব শুরু হলেও এর আগ থেকেই শুরু হয় পাহাড়ের উৎসবের আমেজ। বিজু মানে তো চেতনা, বিজু মানে হলো আনন্দ উচ্ছ্বাস, বিজু মানে মিলন। আমরা সবাই একত্রিত হই যাতে করে পুরাতন বছরের গ্লানি দুঃখ কষ্টকে ফেলে নতুন বছরে আশা প্রত্যাশা নিয়ে আমরা আশা রাখবো। বৈশাখী উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর 3 দিন আনন্দ উৎসবে মেতে থাকবে পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষ। আমরা আশা করছি এই সকল অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে আমরা আগামী দিনে
এই এলাকায় মানুষের মধ্যে যে সম্প্রীতি সৌহার্দ্যের যে অতীত ইতিহাস রয়েছে সেটাকে আমরা আরো সুদৃঢ় করব। 12 এপ্রিল বৈশাখীর প্রথম দিন ফুলবিজু, 13 এপ্রিল মূলবিজু এবং 14 এপ্রিল গজ্জেপজ্জে পালিত হবে। রাজীব আহমেদ, চ্যানেল আই। বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মুক্তিযোদ্ধা এস.এম. ফজলুল হককে সভাপতি ও ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে সম্পাদক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি মুক্তিযোদ্ধা এ.এস.এম. শামসুজ্জামান হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে 61 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এর আগে সাধারণ সভায় বক্তৃতা করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর তোফায়েল আহমেদ, জাকসুর সাবেক ভিপি মজহারুল হক শাহ চৌধুরী, রাজনীতিবিদ একরামুল করিম, সাবেক ভিপি জসিমউদ্দিন সরকার, সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ ভুইয়া সহ অন্যরা। সংবাদের এই সঙ্গে আমরা নিচ্ছি আরো একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। পৃথিবীতে প্রতিটি মানুষেরই সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার রয়েছে, তাই কোনো শিশু রাস্তায় থাকুক তা কারোরই কাম্য নয় বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ব পথ শিশু দিবস উপলক্ষে সচেতনতামূলক র্যালি ও মানববন্ধনে তিনি এসব কথা বলেন। দাতব্য সংস্থা ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন আয়োজিত কর্মসূচিতে ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম। এছাড়াও ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির মঞ্জু এবং বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান মাহমুদা সুলতানা আসমা। প্রত্যেকে বেঁচে থাকার জন্য আসছে পৃথিবীতে, তো কাজে এই বেঁচে থাকাটার তার রাইটটা আমরা যেন সকলে যেন সংরক্ষণ করি। তাকে এরকমভাবে রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়ার কোনো মানে হয় না। তো আমি এইটাই হলো যে আমি জনগণের কাছে, আমার ভালোবাসার মানুষদের কাছে আমার এটাই চাওয়া যে প্রত্যেকটা মানুষকেই যেন মানে সম্মানের চোখে যেন তাকে দেখা হয় এবং তাকে যেন সেইভাবেই তাকে লালন পালন করা। এবারে রয়েছে খেলার খবর। গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচিতে ঢাকায় লাখো জনতা। ইসরায়েলের সঙ্গে মুসলিম বিশ্বের সম্পর্ক ছিন্ন করার দাবি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের জন্য সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার তাগিদ। জাতীয় ঐকমত্য কমিশনের 2 সদস্যের সঙ্গে বৈঠক। চারুকলায় আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুনের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি। সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শনাক্তের চেষ্টা। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারে রপ্তানি কমবে বলছেন গবেষকরা। পোশাক শিল্পে নারী শ্রমিকদের চাকুরি হারানোর শঙ্কা। এবং বাংলাদেশে বিশেষায়িত হাসপাতালে বিনিয়োগ করবে চীন। বাংলাদেশিদের চিকিৎসা সেবায় প্রস্তুত কুনমিং সহ কয়েকটি শহরের হাসপাতাল।